সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। ৫ দফা দাবি নিয়ে সরব জামায়াত সহ ৬টি রাজনৈতিক দল। বিএনপির পাল্টা জবাব আসছে বক্তৃতা বিবৃতিতে। পিআর পদ্ধতি এবং গণভোট নিয়ে ভিন্ন মত দুই দলের। বিএনপি মহাসচিব এরই মধ্যে বললেন, চাপিয়ে দেওয়া কোনো কিছুই এদেশের মানুষ গ্রহণ করে না, কিন্তু ৬টি দল পিআর পদ্ধতি প্রশ্নে এখনও অনড়। এদিকে এখন গণভোট কেন, এমনও প্রশ্ন রয়েছে বিএনপির মহাসচিবের। গণভোটে রাজি হওয়াও কি কারো চাপের পরিণতি? সাম্প্রতিক রাজনীতির প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় কে কার চাপে, আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, এবং গোলাম মাওলা রানী, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। নির্বাচন বিলম্বিত করতে পিআর দাবিতে আন্দোলনে কিছু দল। অভিযোগ বিএনপির ৫ দাবিতে সারা দেশে জেলা প্রশাসকের কাছে জামায়াত সহ ইসলামী দলগুলোর স্মারকলিপি। নির্বাচনের তফসিলের আগেই প্রার্থী তালিকা দেবে বিএনপি। ডিসেম্বরে জামায়াতের নেতৃত্বে জোটের আত্মপ্রকাশ। জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে এনসিপিও। রাতের অন্ধকারে নয়, পরিচ্ছন্ন ভোট করতে চান সিইসি। ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের রাখা হবে না আগামী ভোটে। যে কোনো বিশৃঙ্খলা দমনের ঘোষণা স্বরাষ্ট্রের। গুমের মামলায় পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা আছে ট্রাইব্যুনালের, জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু। আমরা আলোচনায় আসতে চাই। প্রথমে জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে দিয়ে শুরু করতে। মূলত জামাত সহ ৬টি সমমনা রাজনৈতিক দল ৫ দফা দাবিতে রাজপথে সরব আছে। আজকে তারা সারা দেশে জেলা প্রশাসকদের কাছে এই ৫ দফা বাস্তবায়নের জন্য স্মারকলিপি দিয়েছে, এবং আমরা যতটুকু জানতে পারলাম যে আগামী 14 এবং 15 অক্টোবর বিভাগীয় শহরগুলো এবং জেলা শহরগুলোতে তারা মানববন্ধন করবেন এই ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য। ৫ দফা দাবির মধ্যে মোটামুটি সবগুলোর সঙ্গেই অন্যান্য 4টি দফা দাবির সঙ্গে অন্য দলগুলোর একমত রয়েছে খানিকটা, কিন্তু সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, এটি ধরে নেওয়া হচ্ছে রাজনৈতিকভাবে জামায়াতের মূল দাবি। এতগুলো মানে সিটিং হলো, আপনি ঐক্যমত্য কমিশনে ছিলেন, অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, এবং এতগুলো সভার পরে, সংলাপের পরে আসলে এখন কেন রাজপথে নামতে হচ্ছে একটি রাজনৈতিক দলের? তাহলে কি সংলাপগুলো বিফল বলা চলে কিনা? না, ধন্যবাদ তাজওয়ার। রনি ভাই আছেন এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই আন্দোলনের পেছনে আসলে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে একটা চাপ প্রয়োগের একটা কৌশল আর কি। আমি মনে করি একটা রাজনৈতিক দলের তো একটা কৌশল থাকতেই পারে, কারণ লাস্ট যখন আমরা আলোচনা করছিলাম তখন ওই যে আমরা তো একটু মিটিংয়ের বাইরেও কিছু নেগোসিয়েশন প্রসেস আমরা চেষ্টা করেছি আনার জন্য। তো লাস্টে আমরা বিএনপির সাথে এটা নেগোসিয়েট করার চেষ্টা করলাম। জামাত আমাদেরকে জানালো যে অন্তত উচ্চ কক্ষে যদি পিআরটা বিএনপি অ্যাকসেপ্ট করে তাহলে অন্যান্য বিষয়গুলো এটা সেটেল করা যাবে, ইভেন একই দিনে ভোট টোট এটাও সম্ভব হয়। আমরা তখন সবাই মিলে, সালাউদ্দিন সাহেব ছিলেন ওখানে বিএনপির, ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা এটা অন্তত মেনে নেন, তাইলে আমরা একটা সেটেলমেন্ট করে ফেলতে পারবো। তো বিএনপি কেন যেন, মানে আমরা আশা করেছিলাম যে বিএনপি অন্তত আপার হাউস পিআরের ব্যাপারে রাজি হবে, এরকম একটা ইঙ্গিতও আমাদের মধ্যে ছিল। শেষ পর্যন্ত ওনারা বললেন যে না, আপার হাউসে পিআর দিলে পরের বছর দেখা যাবে যে আপনারা লোয়ার হাউসে পিআর চাইবেন। এনিওয়ে, এখনও আমার কাছে মনে হয় যে এটা মানে যত না বাইরের আন্দোলন, যত না বাইরে যে অনৈক্যটা দেখা যাচ্ছে, এটা হয়তো ভেতরে কোনো একটা আমাদের যারা ঐক্যমত্য কমিশনে আছেন তারা যদি এই জিনিসটা সেটেল করতে পারেন। আমি শুনেছি যে তারা বিএনপির সাথে, জামাতের সাথে, এনসিপির সাথে আলাদা আলাদা বসেছেন। এখন ঘটনা হচ্ছে যে আপনার এটা তো অন্যান্য যে দাবিগুলো আছে এগুলো ধরেন ইলেকশনে লেভেল প্লেইং ফিল্ড করা, এটা তো সবারই দাবি। আর এটার জন্য তো ধরেন আন্দোলন করে এটা তো একটা, এটার ব্যাপারে তো কারো দ্বিমত নাই। সরকারও বলবে যে না, আমরা তো লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে তো আমরা বলছি। লোয়ার হাউসের পিআরের ইস্যুটা এখন এটা অনেকটা সম্ভাবনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লোয়ার হাউসের পিআরের ইস্যুটা তো আপনার ঐক্যমত্য কমিশনে তারা সুপারিশ হিসেবে দেয় নাই।
একটা জিনিস ভুল ব্যাখ্যা হয় যে লোয়ার হাউসে পিয়ারে তো আমরা বলেছি, এটা আসলো না কেন মানে ঐকমত্য কমিশনে। আসলে ঐকমত্য কমিশনে তো সব দাবি আসে নাই। যেই দাবিগুলোর ব্যাপারে কমিশনের কাছে মনে হয়েছে যে এটাতে বেশিরভাগ দল একমত আছে, সেই দাবিগুলোই কিন্তু এখানে এসেছে। জি, ঠিক আছে। যেমন আমরা কিন্তু বারবারই আমি এই কথাটা বলি যে আমরা লোয়ার হাউসের পিয়ারে আমরাও দাবিতে ছিলাম, কিন্তু যখন আমরা আলোচনা করেছি তখন ঐকমত্য কমিশনে আমাদেরকে বলেছে যে দেখেন লোয়ার হাউসের পিয়ারটা এই সময়ে এটা সম্ভব না এবং এটা আমাদের নির্বাচনী ব্যবস্থার জন্য এখন এটা অ্যাপ্লিকেবল না। বরং তখন আমরা নেগোশিয়েট করলাম যে ঠিক আছে তাহলে আপার হাউসটা দেন, একটা মিক্সড পজিশন থাকুক। পৃথিবীর বহু জায়গায় কিন্তু এই ধরনের মিক্সড মানে সিস্টেম ইমপ্লিমেন্ট করা আছে এবং এটাতে সুবিধা হয়। অ্যাবসলিউটলি যে কোনো একটা করলে এটার একটা খারাপ দিক থাকে, ব্যালেন্স থাকে, একটু সবার প্রতিনিধিত্ব থাকার সুযোগ থাকে। তো এখনও আমি মনে করি যে জামাত বা অন্যান্যরা যে আন্দোলনটা করছে এখানে যদি এরকম একটা বিএনপির পক্ষ থেকে যদি এই ছাড়টাও দেওয়া হয় যে ঠিক আছে আমরা আপার হাউসে পিয়ারটা মেনে নিলাম, তাইলে আমি মনে করি যে এই সংকটটা বা এই আন্দোলনের বিষয়গুলো আর খুব বেশি মানে আমরা যতটুকু জানতে পারলাম যে 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর হতে যাচ্ছে। তো এর আগে জামাত যেমন 14 এবং 15 অক্টোবরও তারা সারা দেশব্যাপী মানববন্ধনের ডাক দিয়েছে। ফলে এই মুহূর্তে কি আসলে জুলাই সনদে এগুলো অন্তর্ভুক্ত করা এবং মেনে নেওয়া না মেনে নেওয়ার সুযোগ আছে কিনা? না, জুলাই সনদে তো এটা অন্তর্ভুক্ত করার কিছু নাই। জুলাই সনদে তো এটা অন্তর্ভুক্ত আছেই। আপার হাউসের বিষয়টা কিন্তু জুলাই সনদে অন্তর্ভুক্ত করা আছে। জি। আর লোয়ার হাউসে পিয়ার নাই, এটা অন্তর্ভুক্ত করা আছে। এটা খুব বেশি পরিবর্তনের সুযোগ নাই। এখন একটা ছোট খটকা আছে, সেটা হচ্ছে যে আপার হাউসে পিয়ারের ব্যাপারে বিএনপি একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে। বিএনপি শুধু ওই নোট অফ ডিসেন্টটা উইথড্র করলেই এটা হয়ে যায়। আর এখানে যেটা দাঁড়াচ্ছে, আমি মনে করি সনদ স্বাক্ষরের সাথে এটার খুব বেশি সম্পর্ক নাই। কারণ সনদ তো আমরা যার যার মতামত দিয়ে আমরা স্বাক্ষর করতে পারি, এবং স্বাক্ষরের পরে আমরা তো এখানে সবারই যে সব কিছুতে একমত আছে তা তো না, কিছু কিছু জায়গায় তো কারো কারো দ্বিমত আছে। সুতরাং দ্বিমত আমরা একটা সিদ্ধান্ত নেই না, দেখা যাচ্ছে ওনার একটাতে আপত্তি আছে, আমার একটাতে আছে, আপনার একটাতে আছে, কিন্তু ওভারঅল সিদ্ধান্তের ব্যাপারে আমরা একমত। উনি হয়তো 15টাতে একমত, 2টাতে হয়তো দ্বিমত। যদি সনদে এই আপার বা লোয়ার হাউসে যদি পিয়ার পদ্ধতির কথা নাই থাকে এবং যদি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাওয়া হয়, তাহলে বিষয়টা কেমন? আপনি বলছেন এটা সম্পর্কিত না, তাহলে আমাকে যদি স্পষ্ট করেন বিষয়টা। না, স্পষ্ট বলতে আপনার এটা পরিষ্কার যে লোয়ার হাউসে পিয়ার হচ্ছে না এবারে। ঠিক আছে। এখন আপার হাউসে পিয়ার যদি না থাকে তাহলে আমাদের দাবি হচ্ছে আপার হাউসের আর দরকারই নাই। তো এটা তো নির্বাচন ব্যবস্থার সাথে সম্পৃক্ত, কারণ ইলেকশন হলেই তো প্রথম কথাটা আসবে যে লোয়ার হাউস হয়ে গেল, এখন আপার হাউস কীভাবে হবে। আপার হাউসে কিন্তু এখন যে পদ্ধতিটা আছে এটা কিন্তু পিয়ারই আছে, এটা হচ্ছে সিটের পিয়ার। আমরা চাচ্ছি এটাখানে ভোটের ভিত্তিতে পিয়ারটা হতে, ভোটের রেশিও অনুসারে সেখানে সিটটা বন্টন করা হবে। তো এই জন্য এটার মানে কনক্লুশনটা সরকারকেই দিতে হবে। সরকার যদি একটা শক্তভাবে একটা সিদ্ধান্ত জানিয়ে দেয়, আমি মনে করি যে দলগুলো তখন একটু নমনীয় হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আসলে যৌক্তিকতার প্রশ্নটা আসতে চাই, যেহেতু গোলাম মাওলা রনি আপনি রাজনৈতিক বিশ্লেষক, পিয়ারের যৌক্তিকতাটা কি দেখেন এই মুহূর্তে লোয়ার হাউসে? বিশেষ করে আমি যদি মানে সরকার গঠনের ক্ষেত্রে, লোয়ার হাউস বলতে আমরা সরকার গঠনের ক্ষেত্রে পিয়ারের ভিত্তিতে একটি সরকার গঠিত হবে, সেক্ষেত্রে আপনি যৌক্তিকতা কতটা দেখেন? একটু যৌক্তিকতা দেখি না, এটা একেবারে অপ্রয়োজনীয়। বরং এই পুরো সময়টা ঐক্যমত্য কমিশনের নামে যে বৈঠকগুলো হয়েছে, এটা ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি। এবং আগামীতে আপনি দেখবেন এটার জন্য অনেককেই জবাবদিহি করতে হবে। এই যে যে সময়টা যারা যারা কাজ করেছে, বোঝার চেষ্টা করুন আমাদের দেশটা খুবই ট্রেডিশনাল, মানে ঐতিহ্যের বাইরে যেতে চায় না, অভ্যাসের বাইরে যেতে চায় না। মানুষ অনেক অদ্ভুত অদ্ভুত অভ্যাস এই বাংলাদেশের মানুষের আছে, পৃথিবীর অন্য কোনো দেশে নেই। এবং আমাদের দেশে দেখবেন যে ওই ইংল্যান্ডে থাকে, বহু বছর ইংল্যান্ডে থাকে, কিন্তু ওই যে একসময় সিলেট থেকে গেছে, চট্টগ্রাম থেকে গেছে, কেউ শুটকি, কেউ ওই এলাকার যে সুপারি, পান, এগুলো খাবে এবং রাস্তার পাশে গিয়ে লন্ডনের ওই তারা সে পানের পিক ফেলবে। মানে লন্ডনের পরিবেশ তাদেরকে মানে পরিবর্তন করতে পারেনি। এবং কিছু লোক আসে, যেমন ধরেন সে বার্মিংহামে থাকে এবং লন্ডনে থাকে, একসময় এদের ঝগড়া করার খুব অভ্যাস। সে বার্মিংহাম থেকে সে শুধুমাত্র ঝগড়া করার জন্য লন্ডনে আসে এবং সে 1000 পাউন্ড খরচ করে সারাদিন ঝগড়াঝাটি করে বাঙালিদের সাথে, তারপর সে আবার বার্মিংহামে চলে যায় খুব খুশি মনে। এটা হলো বাঙালির অভ্যাস। তা আপনি সেই অভ্যাসে এখন সে পিয়ারের পদ্ধতির কথা বলছেন, যা যা কথা বলছেন, এগুলো শুনতে খুব ভালো শোনায়। যদি আমাদের সংবিধানের যেই 72 সংবিধান ধরেন,
এখানে যত সুন্দর সুন্দর কথা লেখা আছে, আইনের যত ভালো ভালো কথা লেখা আছে, এর চাইতে ভালো সংবিধান পৃথিবীতে আর হয় না। যারা করেছে তারা সব ভালো ভালো সংবিধানের ভালো ভালো কথাগুলো ইনক্লুড করে করেছে, কিন্তু এটা আমাদের বাঙালি সমাজ খেতে পারেনি। ফলে এই বঙ্গবন্ধুর জামানাতে 4টে অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে, খুব অল্প সময় 3.5 বছরে 4টে অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে। এর মধ্যে চতুর্থ সংশোধনের মতো নির্মম একটি সংশোধনী সেখানে রয়ে গেছে। তো আসলে আলটিমেটলি এখানে হবে না, এখানে বাঙালির সাইকোলজিটা বুঝতে হবে। এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো, আপনি দেখুন যে অলনে সাডেন এখানে একটা ব্যাপক পরিবর্তন আসছে আমাদের চিন্তা চেতনায়, মন এবং মানসিকতায়। সে মন মানসিকতায় ঐতিহ্য অনুযায়ী বিএনপি মনে করছে জামাত কোনো দলই না, এদের কোনো ক্ষমতাই নেই, এদেরকে পাত্তা দেওয়ার দরকার নেই। এনসিপি তো কিছুই না, এটা একটা বাচ্চাদের চ্যাংড়াদের দল। এখন বিএনপি যতই উপরে কথা বলুক না কেন, তাদের মনের অভ্যন্তরে কিন্তু এই কথাটা একেবারে সিল সাপোর্ট দিয়ে মারা আছে। দ্বিতীয়ত এনসিপির যারা ছেলে তারা মনে করছে যে আরে বিএনপি কি, এরা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এইটা করেছে ওইটা করেছে, হাওয়া ভবন টাওয়া ভবন, আমরা বীর, এ যুগের বীর, মহাবীর, আমরা সব কিছু করেছি, ফলে আমাদের কথা মতো রাষ্ট্র চলবে। ফলে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ প্রতিটি মুহূর্তে বিএনপির লোকদের জন্য রীতিমতো বেইজ্জতি। তারা যত এনসিপির লোকজন দেখে তত তাদের মেজাজ গরম হয়, চুল পড়ে যায়, পেট খারাপ হয়, রাতে ঘুম হয় না, দুঃস্বপ্নে তাদের এখন অবস্থা টাইট হয়ে যায়। তো এনসিপি, তো এই যে দেখেন একটা সাইকোলজি। এরপরে এনসিপির লোক যখন বলল আরে ইনু সাহেব আসলো কোত্থেকে, উনি কি কোনো দিন আমাদের সাথে আন্দোলন করেছে, ওনাকে শেখ হাসিনা এমন ডলা দিয়েছে সারা জীবন, উনি তো একটা শব্দ করে নাই ভয়ের ছেড়ে, সারাদিন শুধু হাসছে। এত হাসাহাসি করে উনি এসে হঠাৎ করে প্রধান উপদেষ্টা হয়ে গেল, ওনার ভূমিকাটাকে, সব ভূমিকা আমাদের। এই যে সাইকোলজিক্যাল যে বিভেদ, মানসিক বিভেদ, এটার যে বাঙালিপনা, এই বাঙালিপনা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। ফলে এখানে আপনি রাতারাতি সেই আলী রিয়াজ সাহেব ধরেন আমেরিকান থিঙ্কিং একটা পিয়ার নিয়ে আসলেন, তারপর শেষে সব চিন্তা ভাবনা করলেন, আলটিমেটলি পুরো দেশটিকে একটা এমন অনিশ্চয়তার মধ্যে নিয়ে গেছে বা নিয়ে যাচ্ছে। ভারতে কিন্তু এরকম একটা সমস্যা হয়েছিল। আমি আরেকটা টকশোতে আসছি, যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো আমি বলি যে এখানে অদ্ভুত কিছু ঘটনা যদি নির্বাচন হয় সামনে, ঘটার সম্ভাবনা আছে, সেটা পিয়ার পদ্ধতিতে হোক বা ট্রেডিশনাল পদ্ধতিতে হোক। আপনি কি দেখবেন যে ক্ষমতা বিএনপির হাতেও থাকবে না, জামাতের হাতেও থাকবে না। এমন কিছু হবে এখানে, এই মুজিবুর রহমান মঞ্জু উনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন, কয়দিন পরে উনি আউট, জুনায়েদ শেখে প্রধানমন্ত্রী, জুনায়েদ শেখে আউট, নুরুল হক নুরু প্রধানমন্ত্রী, তারপরে নুরুল হক নুরু আউট, দেখা গেল যে অন্য আরেকজন প্রধানমন্ত্রী হয়ে গেছে। কিভাবে? আপনি দেখেন ভারতে কংগ্রেস এবং বিজেপির মধ্যে একসময় খুব দ্বন্দ্ব সংঘাত শুরু হলো, একটা জোট হয়ে গেল, সেই জোটে 4 জন প্রধানমন্ত্রী পেলাম, ভিপি সিং, চন্দ্রশেখর, তারপর আইকে গুজরাল, তারপর আরেকজনকে যেন আমরা দেবগৌড়া, 4 জন আমরা কিন্তু প্রধানমন্ত্রী ভারতে আমরা পেয়েছিলাম মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে। ফলে ভারতের মতো এত বড় একটা রাষ্ট্রে যদি এই ঘটনা হতে পারে, যেখানে কংগ্রেস এবং বিজেপির গলায় দড়ি দেওয়ার মতো অবস্থা, ফলে আগামীতে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো বাংলাদেশে ঘটে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। এবং আপনি দেখেন এদের মধ্যে ঠিক সেই কনফিডেন্স চলে আসছে। এই নুরুল হক নুরু সে কদিন আগে আসলো সিঙ্গাপুর থেকে, এসেই বলল যে যদি এনসিপির সঙ্গে গণ অধিকার পরিষদের ঐক্য হয় তাহলে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের একটা সম্ভাবনা আছে অবস্থা। আরেকজন দেখলাম আমাদের জুনায়েদ সাকি। এখন যাই বলেন না কেন, এই সময়টাতে প্রত্যেকটা লোকের মধ্যে একটা অ্যাটিটিউড চলে আসছে, এমন একটা অ্যাটিটিউড চলে আসছে, ওখানে ঐক্যমত্য কমিশনে যারা গেছেন বক্তব্য দিচ্ছেন তাদের সবার মধ্যেই এমপি হওয়া, মন্ত্রী হওয়া, রাষ্ট্র পরিচালনার যে উচ্চাকাঙ্ক্ষাটা জেগে গেছে, এটা শেখ হাসিনার জমানাতে ছিল না, কখনোই ছিল না। আর এই যে একটা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে, এই আকাঙ্ক্ষাটা আপনি দূর করাতে পারবে না শক্তি প্রয়োগ ছাড়া। আর সেই শক্তি প্রয়োগ এখন কে করবে? বিএনপি করবে। অর্থাৎ বিএনপি এখন এই যারা পিআর চাচ্ছে বা যারা বিএনপিকে একক শক্তিধর দল হিসেবে মানতে পারছে না, তাদেরকে বাংলা ভাষায় যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় প্যাদানি বলি, দৌড়ানি বলি, কিংবা তাদের বিরুদ্ধে কঠোরতর আন্দোলন। এই যেমন দেখা গেল যে জামাত আন্দোলন করছে, আন্দোলনে যাবে, যদি বিএনপির লোকজন রাস্তায় নেমে এদেরকে আচ্ছা মতো দৌড়ানি দিতে পারে, দেখবেন যে জামাত আর দ্বিতীয়বার কথা বলবে না, বলবে যে কেরা আওয়ামী লীগ মানে বিএনপি যেটা বলেছে সেটাই সঠিক। এখন এই পুরো রাজনীতিটা
হয়ে গেছে শক্তি প্রয়োগের রাজনীতি। এবং এই শক্তি প্রয়োগে যারা করতে পারছে না, এই দেখুন এখন যারা সেনাবাহিনী শক্তি প্রয়োগ করতে পারছে না, পুলিশ শক্তি প্রয়োগ করতে পারছে না, ফলে কত নেতা তৈরি হচ্ছে। এখন বাংলাদেশে জামাত মনে করছে আমরাই তো তলে তলে সব মাস্টার মাইন্ড সব কিছু করেছি। আমাদের তো ওই জামাতের অনেক যারা ছোট ছোট ছাত্র শিবিরের নেতা তারা বলে ফেলছে আমরা অমুকরে টাকা দিচ্ছি, অমুকরে এটা করছি, ওটা করছি, আমাদের কারণে কিন্তু আজ এটা। আবার এনসিপিরা বলে যে না আমাদের কোনো টাকা পয়সা কিছুই দেয় না, আমরা নিজেরা নিজেদের মতো করেছি। আবার নুরু বলতেছে এনসিপির ওদের ভাব সব দেখলে মনে হয় যে সব কিছুই ওরা চালাচ্ছে, অথচ ওরা তো সবাই আমার কর্মী ছিল। আপনি দেখুন যে সবার মধ্যে কিন্তু একটা সাইকোলজিক্যাল দূরত্ব চলে আসছে। এই যেখানে আরেকজন তারেক রহমান সাহেব আছেন, আরেকজন তারেক রহমান, আমাদের দেশে এখন দুজন তারেক রহমান, আমজনতার তারেক রহমান সাহেব। এখন উনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অ্যাট্রাকটিভ পুরুষ। সে যে কথাগুলো বলতেছে সবাই তার কথা শুনছে, এবং সমস্ত টেলিভিশন টক শোতে তিনি যখন আসেন যে কথাগুলো বলেন আমি দেখলাম সব ভাইরাল হয়ে যাচ্ছে। তো বোঝার চেষ্টা করুন যে বিহাইন্ড দ্য সিনিয়রিও এমন কিছু আছে যেগুলো বের হচ্ছে ধীরে ধীরে, আর সেগুলো মানুষ শুনতে চাচ্ছে। আর বিহাইন্ড দ্য সিনিয়রিও এমন কিছু চিন্তা আছে, চেতনা আছে, বডি ল্যাঙ্গুয়েজ আছে, মন আছে, মানসিকতা আছে। ফলে কি হচ্ছে, পানি এবং তেল যেভাবে একত্রে মিলে না, এখনকার যে রাজনীতি সেই রাজনীতি ওইভাবে মিলেবে না যতক্ষণ না পর্যন্ত আপনি হিট না দিবেন। আমাদের সেই হিটিং পয়েন্টে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ মঞ্জু ভাই। আমি পরের প্রশ্নটাও সেটা হচ্ছে যে খুবই প্রেসিং ইস্যু, এবং সেটা হচ্ছে গণভোট প্রসঙ্গ এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য মানে অধিকাংশ দল আসলে গণভোটের বিষয়ে একমত হয়েছে, এবং নির্বাচনের আগেই অর্থাৎ সেপ্টেম্বর থেকে বাকি সময়ের মধ্যে নির্বাচনের আগে গণভোটের জন্য অনেকে বলেছেন যে নির্বাচনের দিনে একটা গণভোট হতে পারে। বিশেষ করে বিএনপির এটি আসলে দাবি। নির্বাচনের আগে গণভোট হওয়াটা কতটা যৌক্তিক, নাকি নির্বাচনের দিনে গণভোট হওয়া যৌক্তিক, আপনি কি মনে করেন? না, প্রথমত আমরা গণভোট নিয়েই তো একটা বিতর্ক ছিল, গণভোট দরকার আছে কিনা। হ্যাঁ, তো পরে যখন দেখা গেল যে আমরা যেহেতু এখানে 30-32টা দল আলোচনা করছে, সেখানে অনেকগুলো দল অ্যাবসেন্ট আছে। তারপরে বিভিন্ন শ্রেণী পেশার লোকদের নানাভাবে ওইভাবে অন্তর্ভুক্তিমূলক করার সুযোগ ছিল না, কারণ গভর্নমেন্ট যেটা করেছে সেটা হচ্ছে পাবলিকলি অ্যানাউন্স করেছিল যে আপনাদের কার কার এই মানে সংস্কারের বিষয়ে কার কার প্রস্তাব আছে এবং কার কার বক্তব্য আছে। তো এইভাবে তো পাবলিকলি বলার কারণে দেখা গেছে কিছু কিছু লোক রেসপন্স করেছে, হাজার হাজার লোক রেসপন্স করেছে, আবার লক্ষ লক্ষ কোটি লোক তো রেসপন্স করে নাই। তো এই সব কিছুর একটা আইনি ভিত্তির কারণেই তখন বিতর্কটা আসলো যে এটার আইনি ভিত্তি কীভাবে দেওয়া যায়। কারণ আমাদের এবারের যেই জুলাই সনদ, সেখানে বেশ কয়েকটা ক্লজ আছে যেটা সংবিধানের ফান্ডামেন্টাল চেঞ্জের প্রস্তাব আছে। তো পার্লামেন্ট অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল চেঞ্জ আনতে পারে না। আমাদের 42 অনুচ্ছেদে, সম্ভবত 142 অনুচ্ছেদে আগে গণভোটের একটা বিধান ছিল, ক্লজ ছিল, যদিও এটা কোর্টে এটা রিভিউ করে আবার এটা ফিরে এসেছে। তো সেজন্য বলা হচ্ছে যে কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল চেঞ্জ যদি আপনি করতে চান তাহলে এটা জনগণের মতটা লাগবে, এই জন্যই গণভোটের প্রসঙ্গটা এসেছে। সংবিধানের এই ফান্ডামেন্টাল চেঞ্জ করতে পারে দুটো জিনিস, একটা হচ্ছে গণপরিষদ আর একটা হচ্ছে গণভোট। তো সেই জায়গা থেকেই সবাই শেষ পর্যায়ে গণভোটের ব্যাপারে সব দল একমত হয়েছে, এবং এটাই অ্যাকচুয়ালি রিয়েল। আপনি গণভোট করলে হবে কি, তখন আর কেউ বলতে পারবে না যে আমি এটার বাইরে আছি বা আমার মতামত নেওয়ার কোনো স্কোপ ছিল না, এটা বলার সুযোগ নাই। এখন গণভোটটা কি আগে হবে না একই দিনে হবে, এটা হচ্ছে এখন আলোচনা। এটা কিন্তু কোনো সাংবিধানিক বিতর্ক না, এটা হচ্ছে প্রসেসটা কি হতে পারে। তো আমরা কিন্তু খরচের হিসাব বিবেচনা করে, এবং যেহেতু ভোটের সময় যেটা হয় সবাই দল চেষ্টা করে নিজের প্রার্থী ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য, সেজন্য আমাদের একটা ধারণা হচ্ছে যে ভোটের সাথে যদি গণভোটটা করা হয় তাহলে পার্টিসিপেশনটা অটোমেটিক্যালি হয়ে যাবে। অর্থাৎ আপনি আসছেন অফিসে, একই সাথে বাচ্চাকে স্কুলে দিয়ে আসলেন, আপনার খরচটাও কমে গেল, আপনি দায়িত্বটা পালন করে ফেললেন, এটাই আমাদের একটা ধারণা। কিন্তু এখন দেখা যাচ্ছে কয়েকটা দল, জামাত, এনসিপি সহ কয়েকটা দল, তারা প্রশ্ন তুলেছে যে ভোটের সময় ধরেন অনেক সময় গণ্ডগোল হয়, একটা কেন্দ্র বন্ধ হয়ে গেল বা একটা আসনের ভোটই মানে বন্ধ হয়ে গেল, বাতিল করে দিল, তাহলে তো একই সাথে তো দুইটা ভোটই বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, মানে গণভোটটাও কিন্তু এখানে আটকে যাচ্ছে। ফলে গণভোটের যে চরিত্র এটা কিছুটা বাধাগ্রস্ত হবে। তো এই যুক্তিটা তারা দিয়ে তাদের বক্তব্য হচ্ছে যে এটা আগে করা যেতে পারে। তো আমরা চেষ্টা করলাম যে আগে বিএনপি যদি রাজি হয় তাহলে আগে করা যেতে পারে, আবার জামাত যদি রাজি হয় একই দিনে করা যেতে পারে। এখানেও আমরা দেখলাম যে একমত করতে পারলাম না, এবং আমরা কিছুটা বিরক্তই হলাম। আমরা যারা মাঝ পর্যায়ে এটা নেগোশিয়েট করার চেষ্টা করলাম, আমি তো বাধ্য হয়ে প্রেসকে বললাম যে এই দলগুলোর 3টা দলকে নিয়ে আপনারা আমেরিকায় গেছিলেন,
এই তিনটা দলের ইগোর কারণেই তো এটা হচ্ছে। আপনারা এদেরকে আমেরিকা নিয়ে গেছেন, বলছেন যে এরা সরকারের পার্ট, তো সরকারের পার্ট হলে তো সবাই নিজেকে মনে করবে আমি তো শক্তিশালী, আমি তো গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বের বিবেচনায় তিন দলের মধ্যে একটা ইগো ডেভেলপ করেছে। এখন কথা হচ্ছে আগে করলেও একটা সমস্যা আছে, যখন আগে করলে এদেরকে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাবে কে? কারো তো এটা, কারণ আমি তো গণভোটের জন্য তো কারো ওই ধরনের কনসার্ন নাই। যেটা ভোটের সময় হয়, রিক্সায় করে নিয়ে যায়, প্রার্থীরা ধরে ধরে ভোটারদেরকে নিতে উদ্বুদ্ধ করে, ইভেন অনেকে তো পয়সা খরচও করে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। জি, তো এই জায়গা থেকে আমরা বলেছি দুইটা পদ্ধতিরই কিছু ত্রুটি আছে, দুইটা পদ্ধতির কিছু সুবিধা আছে। এখানে যে কোনো একটা পদ্ধতি করতেই হবে আমাদের। এই পদ্ধতিকে বেছে নেওয়ার জন্য কি আরেকটা ঐক্যমত্য কমিশন? না, আমরা বলেছি যে আমরা অনেক সময় কি করি, একটা সালিশ করি না, আপনার মত ওনার মত শুনি, তারপরে আমরা সালিশদার একটা সিদ্ধান্ত দিয়ে দেয় যে ঠিক আছে আমি এটা দিলাম, এখন এটা মানতে হবে। আমরা বলছি যে সরকারকে আপনারা সুপারিশ করে দেন, সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দেয়। আরেকটা প্রশ্ন, সরকারের সিদ্ধান্ত দিলে জনগণকে আপনারা বলেন যে আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি, অন্যান্য রাজনৈতিক দলগুলো তখন মানতে বাধ্য। আরেকটা প্রশ্ন মাঝে মাঝে মাথায় আসে, সেটা হলো যে মানে গণভোট করলে তো হয়তো আমি এই জুলাই সনদকে আমি গ্রহণ করছি অথবা করছি না, হ্যাঁ অথবা নার ভোট। জুলাই সনদের ভেতরে যে 700-র বেশি যে ক্লজগুলো আছে বা পয়েন্টগুলো আছে, সেগুলোতে কারো দ্বিমত পোষণ করার তো সুযোগ থাকছে না গণভোটে। বা আমি যদি একমত কোনোটাই হই, আমি তো 5টা একমত হতে পারি, 10টায় দ্বিমত করতে পারি, কিংবা 700টাই একমত হতে পারি, বাকিগুলো দ্বিমত পোষণ করতে পারি, সেটা তো সুযোগ থাকে না। এখানে মত দ্বিমতের না, এখানে মত দ্বিমতের বিষয় না। এখানে হচ্ছে যে এই সনদে আমরা যে আলোচনাগুলো করেছি, সেই আলোচনাগুলো নেক্সট পার্লামেন্ট বা এই সরকার এটাকে বাস্তবায়ন শুরু করতে পারে কিনা, এবং নেক্সট পার্লামেন্ট এটাকে বৈধতা দিতে পারে কিনা। জি, মানে মোট কথা হচ্ছে এই জুলাই সনদের ব্যাপারে আপনার মতামত কি? আপনি যদি বলেন হ্যাঁ পারে, তাহলে হ্যাঁ বলবেন। আপনি যদি বলেন যে না আমি চাই না এটা না পারুক বা এটা দিতে চাই না, তাহলে না বলবেন। এটা জাস্ট এই সম্মতিটা। গণভোটে আমরা সাধারণত এই গণভোটের ভোটটাই হয় হ্যাঁ বা না। আপনি একটা টোটাল প্রস্তাবনা আকারে দেন। আপনি যদি মনে করেন এটার একটা ত্রুটি আছে বলে আমি এটা পুরোটাই না, আপনি না দিবেন, কোনো অসুবিধা নেই। আর আপনি যদি মনে করেন ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও বা আমার ছোটোখাটো অসম্মতি সত্ত্বেও ফাইনালি এটার ব্যাপারে আমি একমত, তাহলে আপনি হ্যাঁ বলবেন। দেন এটা হবে, এটা পার্লামেন্টে গিয়ে এটা একটা আইনি ভিত্তি হিসেবে এটা থাকবে। মানে নেক্সট পার্লামেন্ট এটাকে অ্যাভয়েড করতে পারবে না। নাইলে একটা সমস্যা কি জানেন, এখানে তো আমরা 30টা দল আলোচনা করছি, স্বাক্ষরও করছি। পার্লামেন্টে দেখা গেল যে মানে 22টা দলে বা 28টা দলে এখানে আর প্রতিনিধিত্ব করছে না, মাত্র 2টা দল বা 4টা দল করছে। তখন এমপিরা বলতে পারে যে এখানে যারা স্বাক্ষর করছে এরা তো এখানে পার্লামেন্টে নাই, আমরা এটা করতে বাধ্য কেন? আবার এর বাইরেও তো অনেক যারা স্বাক্ষর করে নাই, স্বাক্ষরের আওতায় নাই, হ্যাঁ, তারাও তো ওখানে পার্লামেন্টে এমপি হতে পারে। তারা যদি বলে যে না আমরা এটা করব না, এইটার জন্যই গণভোটটা। যত গণভোট যখন ম্যান্ডেট দিবে তখন এটা জনগণের অভিপ্রায়, জনগণের অভিপ্রায়কে তো আমরা কেউই বাদ দিতে পারি না। ছোট করে একটা বিষয় আপনার কাছে জানতে চাই 2 লাইনে, সেটা হলো যে জামায়াত বলছে যে এই গণভোটের সঙ্গে পিআর পদ্ধতি হবে কিনা, সেটারও একটি গণভোট করে নেওয়া যেতে পারে, গণভোটে অন্তর্ভুক্ত করা যেতে পারে। আপনি এটার সঙ্গে কি? এই জায়গাটাতেও একটা ধারণাগত ভুল আছে। কথা হচ্ছে আমি গণভোটে কোনটা যাচ্ছি, যেটাতে আমরা একমত হয়েছি, আমরা 3 জন একমত হয়েছি, জনগণকে আমরা বলছি যে ভাই আপনারা আমাদের সাথে একমত হন। তো পিআরের ব্যাপারে তো আমরা একমত হই না, গণভোটে দিব কিভাবে? জি, অসংখ্য ধন্যবাদ। প্রদীপ ভাই, আপনার কাছে একই ধরনের প্রশ্ন, যে জামাত যেটা বলছে যে এই পিআর এর বিষয়ে গণভোট হতে পারে, আর একটা বিএনপির অপর পক্ষ থেকে বলা হয়েছে যে মানে কোনো বিষয়ে গণভোটে যাব কিনা সেটা একটি রাজনৈতিক দল সিদ্ধান্ত দেওয়ার কে? এই প্রশ্ন তুলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনি দুটি নিয়ে কি মন্তব্য করতে চান, ছোট্ট করে বলবেন। পরবর্তী একটা প্রশ্ন আছে। পরবর্তী প্রশ্নে জানার কারণ হলো জামাতের কোনো বিষয় নিয়ে কথা বলার রুচি আমার নেই। এর কারণ হলো যে আমি যতদিন পর্যন্ত জামাত নিয়ে দেখেছি, এদের এখন যারা আছেন এরা তো আসলে মানে 3rd টায়ারের নেতৃবৃন্দ, এখন যারা শীর্ষ পর্যায়ে আছেন। উনি তো শীর্ষ জামাতের নেতাদের সাথে জেলে ছিলেন, ওদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। আমি একেবারে জামাতের প্রথম টায়ারের যারা ছিলেন তাদের সাথে চলেছি, দ্বিতীয় টায়ার যারা ছিলেন তাদের সঙ্গে আমার হৃদ্যতা ছিল, আর প্রথমদেরকে দূর থেকে দেখেছি। আর এখন যারা আছেন তারা 3য় টায়ারের সারির। এখন আওয়ামী লীগের বা বিএনপির যদি ধরেন, তো বিএনপির এখন নেতৃত্বের মধ্যে ধরেন আজিজুল বারী হেলাল, উনি যদি কখনো বিএনপির সভাপতি হয়ে যান 3য় সারির বা 3য় গ্রেডের, তখন ওনার বিষয় নিয়ে যদি আমাকে জিজ্ঞাসা করেন, ওইরকম একটা অবস্থা আর কি। তো সেক্ষেত্রে যারা 2য় টায়ারের যারা ছিলেন জামাতের নেতৃবৃন্দ, এমনকি প্রথম টায়ারের, তাদের যে ঐতিহাসিক রাজনৈতিক যে পলিটিক্যাল সিদ্ধান্তগুলো
সিন সেই ব্রিটিশ জমানা থেকে আমার কাছে কখনই ইন্টেলিজেন্ট মনে হয়নি। তাদের আবেগটা খুব বেশি এবং সবসময় তারা শক্তির সঙ্গে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছে। শক্তের ভক্ত, নরমের জম। তো কাজে এই যে এরকম একটা সুবিধাজনক সময়ে তারা যে আচরণ করছে, ঠিক সেম আচরণ তারা করেছিল 1976-এ, সেম আচরণ তারা করেছিল 69, 70, 71 সনে। তো কাজেই তাদের এই আচরণগুলো দ্বারা আমরা যদি জেনারেল যারা সাধারণ পাবলিক আছি তাদেরকে নিয়ে আলোচনা করি, তাদেরকে আরও উত্তেজিত করা হবে, প্রমোট করা হবে। আমি তাদের কোনো একটা দাবির মধ্যে এই যে জামাত যে সমস্ত দাবি করছে এই বিষয়গুলো নিয়ে আমাদের টেলিভিশনে আলোচনা করাই উচিত না, আলোচনাই করা উচিত না। লেট দেম প্লে, তারা তাদের মতো কাজ করুক। 2 নম্বর হলো আবার এটা নিয়ে বিএনপি যে কাজগুলো করছে এটাও আমার কাছে বিএনপির খুব মানে যাকে বলা হয় তারা ক্ষমতার জন্য মনে হচ্ছে যে এত ভয় পাচ্ছে। মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাজি খুশি না হন তাহলে হয়তো আমি কোনোদিন ক্ষমতায় যেতে পারবো না। তাদের মধ্যে একটা ধারণা হয়েছে যে আলী রিয়াজ সাহেব, বদিউল আলম মজুমদার সাহেবরা যদি আমাদের প্রতি সদয় না হন বা কোনো কথায় বিক্ষুব্ধ হয়ে যান, নির্বাচনটা পিছিয়ে যান, তাহলে তো আমরা আবার একটা সেই পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে পড়ে যাব, 5 বছর 6 বছরের মধ্যে পড়ে যাব। এইভাবে কি আমাদের জীবন যাবে? তারেক রহমান সাহেব কি কোনোদিন দেশে আসতে পারবে না? সে কি আর কোনোদিন এদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না? সালাউদ্দিন সাহেব চিন্তা করেন আমি এত বছর ইন্ডিয়াতে গিয়ে কাটাই আসলাম, আমার জীবনকে আবার সে ইন্ডিয়াতে যেতে হবে, আবার কি হবে? এই যে চিন্তা, আসলে রাজনীতিতে এটা চিন্তা না। রাজনীতির একজন ছাত্র হিসেবে আমি যতটুকু পড়েছি জেনেছি এখানে খুব স্ট্রেট ফরওয়ার্ড। আপনাকে এই জায়গাতে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, আপনার হোসেন শহীদ সরওয়ার্দী, শেরে বাংলা ফজলুল হক, তারপর শেষে আপনি ধরেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে যদি আপনার সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, যারা এই পাক ভারত উপমহাদেশের রাজনীতিটাকে একটা সেইভে নিয়ে আসছেন, তাদের জীবনে আমি একটা সিদ্ধান্ত জামাতের মতো দেখিনি। আর এখন জনাব সালাউদ্দিন বা মির্জা ফখরুল সাহেবের নেতৃত্বে বিএনপি যে কাজগুলো করছে, পুরো ভারতবর্ষের ইতিহাসে যারা আমাদের এই এলাকার রাজনীতিটাকে একটা সেইভের মধ্যে নিয়ে আসছেন, তাদের জীবনে কখনো দেখি নাই। ইভেন বঙ্গবন্ধুর জীবনেতেও নয়, ইভেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনেতেও নয়। এরা এরশাদ থেকে যে রাজনীতি শুরু করেছে, ডানের টিপ মারো, বামে টান দাও, ডান দিকে চোখ টিপ মারো, বাম দিকে চোখ ঘুরাও, চোখ একেবারে গোল গোল করে তার দিকে ভয় দেখাও তাকে, একদিকে বন্দুকের নল চালাও, অন্যদিকে মাখন ঢালতে থাকো, একদিকে ডিজিএফআই দিয়ে টাকা পয়সা দাও, বস্তা বস্তা টাকা দিয়ে দাও, বিকেলবেলা তাকে আবার জেলে নিয়ে আচ্ছা মতো ডলা দাও। এই যে রাজনীতির মধ্যে প্রতারণা, মুনাফিকি এরশাদ জামানাতে শুরু হয়েছে, এটা এখন পর্যন্ত আমাদের এই ভিতরে যারা আছে, বাইরে যারা আছে, পুরো সিস্টেমের মধ্যে আমরা এইভাবে পড়ে গেছি। পড়ে যাওয়ার ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা বলা হচ্ছিল সেখানে পরিবর্তন দেখেন না? কিচ্ছুই না, নাথিং। এটা কিসের বন্দোবস্ত? যারা বলতেছে তোদের বলা হোয়াট ডু মিন বাই বন্দোবস্ত? বন্দোবস্ত অর্থ কি? চিরস্থায়ী বন্দোবস্ত শব্দের অর্থটা কি? নতুন বন্দোবস্ত যদি বলা হয় যে তুমি আমাকে বলো তো এই বন্দোবস্ত মানে বাংলা ব্যাকরণে কোন সমাস, কোন পুরুষ, কোন অবস্থাতে আছে, এবং এটা বলতে তুমি কি বুঝো, এটার ইংরেজি কি, এটার আরবি কি, এটার ফার্সি কি? একজন উত্তর দিতে পারবে না। নতুন বন্দোবস্ত, আরে বাবা বন্দোবস্ত মানে কি? মানুষকে মানে আমাদের সেই রবীন্দ্রনাথের হিংসিং ফট একটা মানে আজব কথা বলে দিলেন, অদ্ভুত কথা বলে দিলেন, যেটার অর্থ মানুষ বুঝে না বা ওটা নিয়ে চিন্তা করবে না। তখন মানুষ মনে করবে আরে বাবা কি পণ্ডিত হয়ে গেছে, না জানি কত কিছু বুঝে, আমাদেরকে বন্দোবস্ত শিখাচ্ছে, নতুন বস্তু এমন তো কথা শুনি নাই। বা মানে এই অনেক ইংরেজি যে তারেক রহমান সাহেবকে কে একজন শিখিয়ে দিচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। হোয়াট ডু মিন বাই টেক ব্যাক বাংলাদেশ? টেক ব্যাক বাংলাদেশ, হ্যাঁ, এর অর্থ কি? আপনি বাংলা করেন তো। এটা করে যারা মানে এটা শিখিয়ে দিয়েছে তারা বলছে যে জীবন একটা যদি ভালো কাজ করে থাকি কিয়ামত পর্যন্ত এরকম ইংরেজি আর কেউ বলতে পারবে না। আর যাকে দিয়ে বলানো হয়েছে তাকেও বোঝানো হয়েছে যে আপনি যেটা বলছেন, হ্যাঁ, আপনি পুরো বাংলাদেশে এই একটা শব্দ দিয়ে পুরো বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেভাবে, হ্যাঁ, জয় বাংলা বা আপনার বাবার বাংলাদেশ জিন্দাবাদ যেভাবে মানে একটা আলোড়ন সৃষ্টি করেছিল, এই টেক ব্যাক বাংলাদেশ তেমন অবস্থা। আমি আপনাকে শেষ প্রশ্ন করতে চাই, খুবই সংক্ষিপ্তভাবে উত্তরটা শুনতে চাই, যে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা মানুষই বিশ্বাস করছে না। আপনি কি এটার সঙ্গে কোনো কিছু মন্তব্য করতে চান কিনা? মন্তব্য করতে চাই, শুধু মানুষ বিশ্বাস, উনি ঠিকই বলেছেন, কোনো মানুষ বিশ্বাস করছে না।
আমার যদি আধ্যাত্মিক জ্ঞান থাকতো আমি জিনদের কাছে জিজ্ঞাসা করতাম যে কোনো জিন বিশ্বাস করে কিনা, বা কোনো ভূত প্রেত পেতনি যেটাকে আছে অশরীরী আত্মা কঙ্কাল, মানে তারা এটা বিশ্বাস করে কিনা। আমার যদি হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো পশু পাখিদের মানে ভাষা বোঝার ক্ষমতা থাকতো, তাহলে আমি এই সমস্ত অভূত প্রাণীকে জিজ্ঞাসা করতাম যে তোমরা কি বিশ্বাস করো ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা। আমি যদি স্যার জগদীশ চন্দ্র সেনের মতো গাছের ভাষা বুঝতে পারতাম, যন্ত্র থাকতো, আমি একটা বট গাছের কাছে জিজ্ঞাসা করতাম, ওহে বট গাছ তুমি কি বলতে পারো ডক্টর মোহাম্মদ ইউনূস যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবে, তুমি কি বিশ্বাস করো কিনা। অসংখ্য ধন্যবাদ মঞ্জু ভাই। আপনার কাছে আমার একই প্রশ্ন যে মানুষ মানে মানুষের বিশ্বাস অবিশ্বাস যায় না, আপনাদের রাজনৈতিক দলগুলো কি আসলে কতটা কনফিডেন্ট ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হবে? শেখ হাসিনা পালিয়ে যাবে এটা তো শেখ হাসিনাও বিশ্বাস করে না, ঠিক আছে? রনি ভাই তো কিভাবে বিশ্বাস করবে, তাই না? আসলে যেটা ঘটনা হচ্ছে যে আমরা যে যার মতো করে সব কিছুকে বিশ্লেষণ করছি, বিশ্বাস করছি, তাই না? আপনি দেখবেন যে বাংলাদেশে এখন অনেক বলে যে অনেকে খারাপ আছে, কষ্টে আছে। তো খারাপ আছে কষ্টে আছে কে? যারা এতদিন আমাদেরকে কষ্টে রেখেছে তারাই সবচেয়ে বেশি কষ্টে থাকার কথা, তাই না? এটা হচ্ছে যুক্তির কথা। আর আপনি যদি মানে রাজনৈতিকভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন বিএনপি এবং জামাতের লোকেরা এখন সবচেয়ে ভালো আছে। এরপরে যদি আপনি দেখেন এনসিপি, তারাও ভালো আছে। আমরা যারা আছি আন্দোলনের সাথে আমরা কম্পারেটিভলি ভালো আছি। তাহলে তো বাংলাদেশের আপনি যদি ওই রাজনৈতিক হিসাবে দেখেন তাহলে তো এখানে অধিকাংশ মানুষ ভালো আছে। আর আওয়ামী লীগ ভালো না থাকার তো কোনো কারণ নেই, কারণ যে পরিমাণ টাকা চুরি করেছে, তারা যারা বিদেশে গেছে তারা তো খুব আরামে দিন যাপন করছে। ওই যে অংশটা সাধারণ জনগণ যারা কোনো রাজনীতির মার প্যাঁচের মধ্যে নাই, তারা হয়তো কষ্টে আছে। তো সেই জন্য বলছি গড়ে কথা বললে দেখা যাবে যে ফরমেশনটা ওরকম হয়ে যাবে। তো নির্বাচনের বিশ্বাসের বিষয়টা এরকম, ধরেন যারা নির্বাচন করতে পারছে না, নির্বাচনের ব্যাপারে হতাশ, নির্বাচনের তারা মানুষের কাছে কি নিয়ে যাবে, তাদের কাছে তো মনেই হবে যে ইলেকশন হবে না। আমরা দেখছি যে ব্যাপক ইলেকশনের প্রস্তুতি চলছে, কাজকর্ম চলছে। হ্যাঁ, একটা জায়গায় ওই যে যেই অনিশ্চয়তাটা আপনি বললেন যে আন্দোলন হচ্ছে, তারপর ঐকমত্য নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, এটা নিয়ে হয়তো কারো মনে হতে পারে যে ইলেকশন শেষ পর্যন্ত হবে কিনা। আমি তো ইলেকশন ছাড়া কোনো গত্যন্তর দেখি না। কারণ দেখেন সরকার বলছে ইলেকশন হবে, রাজনৈতিক দলগুলো ইলেকশনে নেমে গেছে। যখনই আপনার ইলেকশনের আপনার ডেট ঘোষণা হয়ে যাবে, আমরা তো ধরেন এখানে বিএনপিকে দেখছি যে ইলেকশন হলেই তারা জিতবে এরকম একটা মনোভাব তাদের মধ্যে আছে। জামাতের মধ্যে একটা মানে দোদল্যমানতা ছিল, কিন্তু ডাকসু নির্বাচনের পর আমরা দেখছি জামাত অনেক বেশি উৎসাহী। এবং আগে যে জায়গাটা জামাত চিন্তা করতো 30 থেকে 50 সিট, এখন জামাত 100+ করে চিন্তা করে যে সে আরও অনেক বেশি আসনে জিতবে। এমনকি জামাত একটা বড় জোট করে ক্ষমতায় আসারও একটা পরিকল্পনা তার মধ্যে আছে। থাকতেই তো একটা রাজনৈতিক দল, তার পরিকল্পনা থাকবে না? কথা হচ্ছে আমি তো এখানে ইলেকশনের একটা বরং যেই দূরত্বটা ছিল সবার মধ্যে, আমি দেখছি ইলেকশনে যাওয়ার একটা মনোভাব তৈরি হয়েছে। সুতরাং নির্বাচন হওয়ার ব্যাপারে আমি কোনো অস্পষ্টতা দেখি না, কিন্তু নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, নির্বাচন আমরা যেভাবে চাচ্ছি একটা অসাধারণ ভালো পার্টিসিপেটরি ইলেকশন হবে, সেটা আমি দেখছি না। আরেকটা কারণটা কি 30 সেকেন্ড একটু ছোট করে বলবেন আমাদের? না, এটার কারণটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ইগো এবং একটা টেন্সড আছে, পরাজয় না মানার একটা মনোভাব আছে। এটা একটা থ্রেট তৈরি করবে। এখন কথা হচ্ছে যখন আমি রনি ভাইকে মানবো না, রনি ভাই আমাকে মানবে না, তখন মানতে বাধ্য করবে একজন তৃতীয় ব্যক্তি, আপনি, সরকার বা পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন। এই পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা খুব দুর্বল দেখতে পাচ্ছি। ওনারা কতক্ষণ বিএনপির পক্ষে, কতক্ষণ জামাতের পক্ষে, কতক্ষণ এনসিপির পক্ষে না হয়ে ওনারা যদি কঠোরভাবে থাকতেন যে না দেখেন আমরা এই জায়গায় স্ট্রং থাকবো, এবং ওনারা মাঝে মাঝে দেখা যাচ্ছে 3 দলকে খুশি করার জন্য একরকম কাজ করেন, আবার যখন 3 দলকে খুশি করতে গিয়ে অন্যরা হয় তখন অন্যদেরকে খুশি করার জন্য কাজ করেন। এটা সরকারের হয়তো একটা দুর্বলতা, সারল্য হতে পারে, কিন্তু এর চাইতে বেটার অপশন তো আমাদের কাছে নাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।